মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব পাণ্ডব আর কৌরবদের জন্মবৃত্তান্ততে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহারাজ পাণ্ডুর সাথে মদ্র রাজকুমারী মাদ্রির বিবাহ সমাধা করেন মহামহিম ভীষ্ম। ভাগ্যের দোষে মৃগয়া করতে গিয়ে ভ্রান্তিবশত হরিণরূপী ঋষি কিন্দম আর তার স্ত্রীকে হত্যা করে বসেন মহারাজ পাণ্ডু। ঋষি কিন্দম তাকে অভিশাপ দেন যে মহারাজ যখনই তার স্ত্রীদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। অভিশপ্ত পাণ্ডু তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে গেলে কুমার ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের কার্যকারী রাজা হিসাবে সিংহাসনে অভিষিক্ত হন। মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারীর সন্তান সম্ভাবনার কথা শুনে মহারাজ পাণ্ডুও রানী কুন্তিকে নিয়োগ প্রথার মাধ্যমে সন্তান প্রাপ্তির অনুরোধ করেন। কুন্তির থেকে তার কিশোরী বয়সের লব্ধ আশীর্বাদের কথা জেনে উৎফুল্ল মহারাজ পাণ্ডু দেবতাদের থেকে সন্তান প্রাপ্তি করতে চান এবং ফলস্বরূপ জন্ম নেয় পঞ্চপাণ্ডব। এদিকে 2 বৎসরব্যাপী গর্ভযন্ত্রণার পরেও সন্তান প্রসব না হওয়াতে গান্ধারী নিজের গর্ভবিনাশে উদ্যত হন এবং ফলস্বরূপ তার গর্ভ থেকে বেরিয়ে আসে এক মাংসপিণ্ড। মহর্ষি বেদব্যাস সেই মাংসপিণ্ড থেকেই 100 রাজকুমার আর 1 রাজকন্যার জন্ম সাধন করেন, যারা কৌরব নামে পরিচিত হয়। নিয়তির নির্মমতায় মহারাজ পাণ্ডুর অভিসম্পাত ফলপ্রসূ হল এবং তার মৃত্যু ঘটল। মাদ্রি তার স্বামীর সাথে সহমরণে যাত্রা করলেন। পঞ্চপাণ্ডব তাদের মাতা কুন্তির সাথে অরণ্যে ঋষিদের আশ্রমে বাস করতে লাগলো। তারপর কি হলো? মৃত্যুর পূর্বে সকলের অগোচরে মহারাজ পাণ্ডু একদিন তার 5 সন্তানকে ডেকে বলেছিলেন, পুত্র, এই অরণ্যে আমি অনেক দিন কঠোর তপস্যা আর ব্রহ্মচর্যের চর্চা করেছি। ফলত আমি অনেক দিব্য জ্ঞান লাভ করেছি, যা আমার সমগ্র দেহে প্রথিত হয়ে আছে। আমার আদেশ এই যে আমার মৃত্যু হলে আমার শরীর থেকে মাংস ভক্ষণ করো, তাহলে তোমরাও সেই দিব্যজ্ঞান লাভ করবে, আর সেইটাই হবে তোমাদের প্রকৃত উত্তরাধিকার। যথা নিয়মে পিতার মৃত্যু হলে যখন তার সৎকার করা হচ্ছে, পিতার প্রতি শ্রদ্ধায় আর লোকলজ্জার কারণে পাণ্ডবেরা পিতার আজ্ঞা পালন করতে অসমর্থ থাকল। কিন্তু সহদেব লক্ষ্য করল যে একদল পিঁপড়ে মহারাজের শরীরের একটি ক্ষুদ্র অংশকে বহন করে নিয়ে যাচ্ছে। সহদেব তৎক্ষণাৎ সেই অংশটি নিজের মুখে স্থাপন করা মাত্র সে দিব্যজ্ঞানের অধিকারী হলো, যা অতীতে ঘটে গেছে এবং যা ঘটতে চলেছে ভবিষ্যতে। 5 পাণ্ডবদের মধ্যে তাই সহদেবই হলো সব থেকে জ্ঞানী। এদিকে হস্তিনাপুরেও এসে পৌঁছেছে মহারাজ পাণ্ডু আর মহারানী মাদ্রির অকাল মৃত্যু সংবাদ। মহারাজ ধৃতরাষ্ট্র নিজের অনুজের এই অকাল প্রয়াণে দৃশ্যতই ভেঙে পড়লেন। শোকস্তব্ধ মহামহিম বাক্যহারা হয়ে গেলেন। নিজের পুত্র প্রতিম ভ্রাতুষ্পুত্র এইভাবে অকালে চলে যাওয়াতে আজ তার মতো দিগ্বিজয়ী পুরুষও নিজেকে অসহায় বলে ভাবছেন। মহামন্ত্রী বিদুর বললেন, জ্যেষ্ঠতাত, এই অপূরণীয় ক্ষতি যা হয়ে গেছে তা তো আর ফিরিয়ে নেবার উপায় নেই। এখন মহারাজ ধৃতরাষ্ট্রই সিংহাসনে আসীন থাকুন। আমাদের প্রথম কর্তব্য হলো রানী কুন্তি আর তার 5 সন্তানকে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে আসা। সময় হলে জ্যেষ্ঠ রাজকুমার যুধিষ্ঠিরকেই সিংহাসনে আসীন করানো যাবে। তখনই তার যুবরাজ পদে অভিষিক্ত তাকে করা যাবে। আমার মনে হয় সেটাই প্রজার পক্ষে মঙ্গলময় হবে। কুন্তি আর তার 5 সন্তান ফিরে এলেন হস্তিনাপুরে। রাজপরিবারের আর সকলেই তাদেরকে সমাদরের সাথে গ্রহণ করলেও ঈর্ষান্বিত হয়ে উঠল কৌরবেরা, আর বহু প্রতীক্ষার পর নিজের প্রতিশোধকে চরিতার্থ করার সুযোগের সন্ধান পেলেন গান্ধার রাজকুমার শকুনি। মহামহিম ভীষ্মের কারণে তার ভগিনীকে এক নেত্রহীন রাজকুমারের সাথে বিবাহ দেওয়া হয়েছে। মহারাজ পাণ্ডুর জন্যই তার ভগিনী হস্তিনাপুরের পাটরানী হতে পারেননি, আর এখন পাণ্ডুপুত্ররা অরণ্য থেকে ফিরে এসেছে। প্রাণপ্রিয় দুর্যোধনের সামনে কোনো রকম বাধাই তিনি সহ্য করবেন না। পাণ্ডুপুত্ররা তার ভাগিনেয়র সামনে এক একটি কাঁটা, আর সেই কাঁটাকে সমূলে উৎপাটন করে তবেই তিনি ক্ষান্ত হবেন। তবে যাদের উপর স্বয়ং মহামহিমের ছত্রছায়া আছে তাদের সাথে সম্মুখ কলহে যাওয়া মানে শকুনির নিজেরই অপরিসীম ক্ষতি। তাই নিজের ক্রূর মস্তিষ্কে তিনি যোজনা বানাতে লাগলেন। ঈর্ষান্বিত দুর্যোধন একদিন গিয়ে ক্ষুল্লতাত বিদুরকে বলে বসল, পাণ্ডবেরা কি করে মহারাজ পাণ্ডুর উত্তরাধিকারী হয়? তারা তো তার প্রকৃত সন্তানই নয়, তারা তো নিয়োগ প্রথার মাধ্যমে জন্মেছে,
আমরাই কুরুবংশের উত্তরাধিকারী। বিদুর বললেন, না, যদি কুরুবংশের প্রকৃত উত্তরাধিকার কারোর থেকে থাকে তবে তা তোমাদের পিতামহ ভীষ্মের মধ্যেই আছে। না তোমাদের পিতা মহারাজ ধৃতরাষ্ট্র, না স্বর্গগত মহারাজ পাণ্ডু কেউই প্রকৃত কুরুবংশ নন। তোমার পিতা ও মহারাজ পাণ্ডু নিয়োগ প্রথার মাধ্যমেই জন্মেছেন। কাজেই কুমার, তুমি এরকম অযাচিত তর্ক করো না। কিন্তু আমার পিতা যে জ্যেষ্ঠ, বলে ওঠে দুর্যোধন। যদি সেদিক বিচার করতে হয় দুর্যোধন, তাহলে যুধিষ্ঠির তোমাদের সমস্ত কুমারদের মধ্যেই জ্যেষ্ঠ, তাহলে সেই হলো উত্তরাধিকারী সিংহাসনের। কুমার, পুনরায় তোমাকে বলছি, অযথা তর্ক করো না। এই অপরিণত বয়সে তোমার এত জটিল তত্ত্ব না ভাবলেই চলে, বললেন বিদুর। দুর্যোধন ব্যথিত হয়ে সরে আসে সেখান থেকে। এদিকে ভীমসেন অতিমাত্রায় দুরন্ত বালক। সে নিজের অপরিমিত শক্তি জাহির করে কৌরবদের উপর। কখনো সে তার কৌরব কোনো ভ্রাতাকে তুলে মাটিতে আছড়ে ফেলে, আবার কখনো তাদের গাছ থেকে ঠেলে ফেলে দেয়। ভীমের এহেন বালকোচিত অত্যাচার কুরুবংশের কাউকেই সেরকম চিন্তিত করে না, কিন্তু একজন এতে তার প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগ খুঁজে পেলেন। তিনি গান্ধার যুবরাজ শকুনি। দুর্যোধন আর তার ভাইয়েরা যখন ভীমের এই বল প্রদর্শনে অতিষ্ঠ হয়ে উঠেছে, একদিন শকুনি গিয়ে উপস্থিত হলেন দুর্যোধনের কাছে। বললেন, দেখো পুত্র, যদি এইভাবে মধ্যম পাণ্ডবের অত্যাচার সহ্য করো তো অচিরেই নিজের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার স্বপ্নকে তুমি বর্জন করো। কথায় আছে, দুর্মতি দমন করতে হয়। ভীম নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশেই তোমাদের সাথে এমন ব্যবহার করে, তা কি বোঝো? তোমরা নিজেদের অধিকার বুঝে নাও। দুর্যোধন, এইটাই সময়, ভীমের প্রতিকার করো। না হলে তোমার পিতার পর ওই যুধিষ্ঠিরই যে সিংহাসনে বসবে, সেটা কি খুব সুখকর হবে? অপরিণত মনে দুর্যোধন কিছু না ভেবেই বলে বসে, সঠিক বলেছেন আপনি মামাশ্রী। ভীমকে আমি মুদগড় দিয়ে এমন প্রহার করব যে ওকে ইহজগৎ ত্যাগ করতে হবে। শকুনি বলেন, তুমি কি ভেবেছ মহামহিম তারপর তোমাকে ছেড়ে দেবেন? তিনি চিরকালই পাণ্ডবদের পক্ষ নিয়ে এসছেন। তোমার ভালো মন্দ নিয়ে তার কোনো চিন্তাই নেই। শোনো পুত্র, এইভাবে হবে না। আমি উপায় বলছি। কালকুট বীজ জোগাড় করতে হবে। ভীম তো ভোজন রসিক, ওকে তো বৃকদর বলে। তোমার দায়িত্ব ওকে ভোজনে আমন্ত্রণ জানানো। ওর ভোজনে আমি কালকুট বিষ মিশিয়ে দেব। তারপর বিষের প্রভাবে যখন অচৈতন্য হয়ে যাবে, ওকে হাত পা বেঁধে গঙ্গায় নিক্ষেপ করে দিলেই সর্বকার্যের সমাধা। এরপর বাকি পাণ্ডবদের একে একে প্রতিকার করা যাবে না হয়। এইভাবে শকুনি নিতান্তই এক বালকের মস্তিষ্কে রোপণ করতে থাকলেন অপরাধের বীজ মন্ত্র। যথাসময়ে দুর্যোধন আর দুঃশাসন আমন্ত্রণ করে আনলো ভীমকে। নদীর ধারে শুধু রাজকুমারদের হেতু নির্মিত এক প্রমোদ ভবনে শকুনির মন্ত্রণা অনুসারে ভীমকে ভোজন করানো হলো কালকুটযুক্ত খাদ্যবস্তু। ভীম অচৈতন্য হয়ে পড়ল। তাকে গঙ্গায় নিক্ষেপ করল দুর্যোধন। ভীমের শেষ অবধি কী হবে? সে কি পারবে মারাত্মক কালকুট বিষের প্রভাবকে কাটিয়ে উঠতে? দুর্যোধন আর শকুনিই বা এরপরে কী করবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।